সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনা পরিস্থিতি, বিশেষ করে ওমিক্রন সংক্রমণের বিষয়। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস.এম. মুস্তানজিদ। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন কলামিস্ট ও অণুজীব বিজ্ঞানী ডক্টর শোয়েব সাঈদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় ডক্টর শোয়েব সাঈদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন, আমরা বলছিলাম ওমিক্রনের কথা, কোভিড পরিস্থিতির কথা। কোভিড পরিস্থিতি যদি আমি দেশের কথা বলি, যে গত এক সপ্তাহে আমাদের প্রায় 60% কোভিড সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ঢাকায় এ পর্যন্ত 7 জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যদিও এই আক্রান্ত সংখ্যা কম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারতে মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাষ্ট্রে ওমিক্রন ছড়িয়েছে। আর ইউরোপ আমেরিকার কথা তো আপনি নিজেই জানেন। শুনতে চাই, যদি আমি এইভাবে বলি যে ওমিক্রন শনাক্তের যেই ধরন, নেচার আমরা জানি, আপনারাই যেটা বলে থাকেন যে প্রথমে এটি গুচ্ছ আকারে ছড়ায়, এরপরে কমিউনিটি সংক্রমণ হয়। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি গুচ্ছ আকারে এখন ওমিক্রনের সংক্রমণটা দেখতে পাচ্ছি? পরবর্তীতে কি আবার কমিউনিটি সংক্রমণটা আসবে কিনা? শুনতে চাই আপনার কাছে ডক্টর শোয়েব সাঈদ। জি, ধন্যবাদ। আজকে তো আপনার জানুয়ারি 2 তারিখ, তাহলে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এবং এনটিভি আপনাদেরকে ধন্যবাদ আবারও আমাকে এখানে ডাকবার জন্য। জি, আমি আসলে গ্লোবাল প্যাটার্ন গুলা এখন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রি গুলা আপনার বেশি সমস্যায় পড়েছে ওমিক্রন নিয়ে। আপনারা জানেন যে ওমিক্রন প্রথম 9 ডিসেম্বর আপনার সাউথ আফ্রিকা এবং বোতসোয়ানাতে এটি প্রথম ধরা পড়ার পর সাউথ আফ্রিকা হুকেট আসলে 24 নভেম্বর জানায়। তারপরে 26 তারিখ আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিটিং করে এবং এটাকে ওমিক্রনকে তারা ডিক্লেয়ার করে ভেরিয়েন্ট অফ কনসার্ন। তারপর থেকে আমি যদি কানাডার কথা ধরি, তারপর ধরেন ইংল্যান্ড বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওমিক্রনের প্রচুর ইনফেকশন হচ্ছে ইংল্যান্ডে। শুনতে পাচ্ছি সবচেয়ে বেশি ফ্রান্সের কথা শুনছি, যে ফ্রান্সের অবস্থা মানে সংক্রমণের হার অনেক বেশি। হ্যাঁ, ফ্রান্সে বেশি, কিন্তু ওই সময় আপনার নভেম্বরের পর ইংল্যান্ডে প্রথম আঘাত করে, ইংল্যান্ডে প্রচুর সংক্রমণ হয়। এখন কানাডাতে আপনার রেকর্ড করছে, প্রতিদিনই রেকর্ড হচ্ছে। আমি বলি, যখন কানাডাতে, আমি যদি কানাডার কথা ধরি, কানাডাতে এই কারণে কানাডার কথা বলছি যে প্যাটার্নটাকে বোঝানোর জন্য, যে কানাডাতে যখন আপনার খুব সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ খুব পিকে অবস্থায় ছিল, তখন প্রতিদিন সমগ্র কানাডাতে 1010 সংক্রমণ। এখন কানাডাতে 50,000-এর উপর সংক্রমণ হচ্ছে। শুধু কুবেক প্রভিন্সে আপনার 20,000-এর কাছাকাছি সংক্রমণ হচ্ছে। কিন্তু এটি হচ্ছে সংক্রমণের রেট। কিন্তু এটা পাশাপাশি যে মৃত্যুর দেখে, হসপিটালাইজেশন দেখে, আমি মৃত্যুকে যদি বলি, যে ওই সময় যখন আপনার 10,000 সংক্রমণ হতো, তখন 2,000-এর মতো মৃত্যু পাওয়া যেত। এখন কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যুর সংখ্যা হচ্ছে আপনার কানাডাতে যখন 10,000 সংক্রমণ, তখন মৃত্যু পাওয়া গিয়েছিল 250। কিন্তু এখন কানাডাতে 30-এর মতো মৃত্যু, এবং এটা দীর্ঘদিন যাবৎ স্টেবল আছে। অর্থাৎ ওমিক্রনের ফলে হসপিটালাইজেশন এবং মৃত্যুর সংখ্যা বাড়েনি, কিন্তু এটার সংক্রমণ সক্ষমতা অনেক বেশি। আপনি গুচ্ছ আকারে বলছিলেন, কমিউনিটি সংক্রমণের কথা বলছিলেন। আমরা যখন এই যে আপনার নভেম্বর মাসে যখন আমরা সাউথ আফ্রিকাতে পাই, তখন কিন্তু ওই সময় কানাডাতে 2-1টা করে ধরা পড়েছিল, 2-1টা কেস। কিন্তু এখন ধরেন যে 1-1.5 মাসের ব্যবধানে কানাডাতে এটি 50,000 ছাড়িয়ে গেছে, বিশাল ব্যাপার। এবং এটার কারণটা হচ্ছে এই ডাটা গোলা নাই শুধু অন্টারিওতে, কানাডার একটা বৃহত্তম প্রভিন্স অন্টারিওতে একটি ডাটা আছে, সেটা আপনারা যারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন টক শোতে, যে R0 বা R0 দিয়ে আমরা সংক্রমণ কি পরিমাণ বাড়ে তাকে বোঝাই। R0 যদি 1-এর নিচে থাকে, তাহলে ওই আপনার ভাইরাসটা আস্তে আস্তে আপনার এটা চলে যাবে, কিন্তু 1-এর উপর থাকলে ওটা স্টেবল হয়।
আপনার ওমিক্রনের ক্ষেত্রে আর নট হচ্ছে 4.01, এটা অন্টারিও প্রভিন্সে, অথচ ডেল্টার ক্ষেত্রে এটা ছিল 1.09, অর্থাৎ 4 টাইমস। আপনার মানে হচ্ছে 4 থেকে 16, 16 থেকে 64, 64 থেকে 256 এইভাবে বাড়তে থাকবে, এবং যার ফলে আনপ্রেসিডেন্টেড ওয়েতে এটা আপনার বাড়ছে। এবং মানে আমি ধরেন যে গতকাল অন্টারিওতে আমার এক বন্ধু যার ইনফেকশন হয়েছে, শুনেছি তাদের আশেপাশে সবার ইনফেকশন হয়েছে। সেটা হচ্ছে ইনফেকশনের বিষয়। এটার সাথে যেহেতু কোভিড নামটি জড়িত আছে, সেই জন্য মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে, কোভিড ইনফেকশন হচ্ছে। কিন্তু এটার একটি অন্য সাইড আছে, সেটি হচ্ছে হসপিটালাইজেশন এবং মৃত্যু। এটা নিয়ে কিন্তু আপনার এটা সাধারণ সর্দি কাশি ঠান্ডার মতো এক উপসর্গ, গলা ব্যথা করে, শরীর ব্যথা করে, এবং সবচেয়ে যে ভালো খবর হচ্ছে এটি লাং পর্যন্ত যায় না। জি, আমরা কিন্তু আপনার ডেল্টার সময় দেখেছি যে কি অবস্থা, মানে অক্সিজেন মাস্ক নেওয়া, ওই অবস্থাটা হচ্ছে না। এটি একটা পজিটিভ সাইড। জি, ডক্টর শরীফ সৈয়দ, আপনি যেটা বলছেন সংক্রমণের হার অনেক বেশি, কিন্তু অসুস্থতা এবং মৃত্যু অনেক কম। আমার মনে হয় আপনার কাছে আবার আসবো, একটু শুনে আসি আমার স্টুডিওর গেস্ট থেকে। ডাক্তার মুস্তানজিদ, আপনার কাছে আমি প্রায় একই জিনিস যদি আপনার কাছে জানতে চাই, যে আমরা সংক্রমণের হার কিন্তু সত্যি সত্যি লক্ষ্য করছি বেশি, গত সপ্তাহের তুলনায় 60% বেড়েছে, কিন্তু ওমিক্রনের আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা কিন্তু খুব একটা দেখছি না। আপনারা কি বলছেন? ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ এনটিভিকে আমাকে যুক্ত করার জন্যে স্টুডিওতে। অ্যাকচুয়ালি ওমিক্রনটা হচ্ছে একটা ভ্যারিয়েন্টস অফ কোভিড ভাইরাস, যে ভ্যারিয়েন্টগুলো আসলে যুগে যুগে আমরা দেখেছি যে একটা ভাইরাস যখন তার ভিরুলেন্সি মানে ক্ষমতা কমতে থাকে, তখন কোনো না কোনো মিউটেশন হয়ে সেটার ভ্যারুলেন্সিটা কমে যায়। এভাবে ওমিক্রনটা আমাদের সামনে এসছে এখন। সেটা আমরা মনে করছি যে এই ওমিক্রন ভাইরাসের যতটুকু আমাদের কাছে তথ্য আছে, যতটুকু ইনফেক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটি আশার আলো দেখতে পাচ্ছি সেই ওমিক্রন কন্টামিনেশনের ভিতরেও। সেটা হচ্ছে যে এখানে ইনফেক্টিভিটি স্প্রেডিং ক্ষমতাটা ওমিক্রনে অনেক বেশি, কিন্তু মানুষকে অসুস্থ করে তোলার যে খুব বেশি মর্টালিটি বা মরবিডিটি খুব বেশি পরিমাণ হয় না। মানুষ কম অসুস্থ হচ্ছে ইন টার্মস অফ কম্প্যারিজন টু দ্যাট কোভিড-19, যে করোনা ভাইরাসের ক্ষেত্রে। কোভিডের যেই অসুস্থতা, অর্থাৎ মানে ক্লফস করে যাওয়া, অন্যান্য উপসর্গগুলো বাড়ে, সেটি কম, কিন্তু তার সংক্রমণটা খুব দ্রুত গতিতে ছড়ায়। জি, এইটা এখন মোটামুটি সারা বিশ্ব থেকে যে ডাটা পাওয়া যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি যে ওমিক্রন ভাইরাস অ্যাকচুয়ালি যখন ঢুকবে তখন এরা খুব দ্রুত ছড়িয়ে যাবে, দ্রুত হারে ছড়িয়ে যাবে, এবং দ্রুততার সঙ্গে ছড়িয়ে গেলে ঠিক ওইভাবে আমাদের যে মরবিডিটি এবং মর্টালিটি মানে অসুস্থতা এবং মৃত্যু যেটা হওয়ার কথা, একটা ভাইরাস যে আমরা যেহেতু আতঙ্কে ছিলাম করোনা ভাইরাস নিয়ে, সেই রকম দেখা যাচ্ছে না। সেটা একটা কিন্তু ভালো দিক। সেটা একটা ভালো দিক যে আমরা হয়তো মাস পপুলেশন আমরা ইনফেক্টেড হব, কিন্তু আমাদের হসপিটালাইজেশন বা আমাদের ইন্টেন্সিভ চিকিৎসা যেটাকে বলি, সেটা আমাদের ওই পরিমাণ লাগছে না। সেটা একটা ভালো। আর একটা ভালো দিক সেটা হচ্ছে যে হয়তোবা এই পরিমাণ ভাইরাস এফেক্টেড হলে আমরা একটা এক্সপেক্ট করছি যে এটা আমাদের একটা হার্ড ইমিউনিটির দিকে নিয়ে যেতে পারে। আর পাশাপাশি আর একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা কিন্তু খুব সাডেনলি আমরা একটা ব্রেক থ্রো করেছি, যে আমরা যেরকম প্রোটেকশনে ছিলাম সেই প্রোটেকশনটা কিন্তু হঠাৎ করে আমরা তুলে নিয়েছি। অর্থাৎ আমাদের মাস্ক ব্যবহার এবং এগুলো কিন্তু এখন একটা সমীক্ষায় দেখলাম যে ঢাকা শহরে 10% লোক মাস্ক ব্যবহার করছে। পেরিফেরি গ্রামগুলোতে তো নাই বললেই চলে, এবং জেলা শহরগুলোতেও কমে আসছে। এটা মনে হচ্ছে যে সংক্রমণটা এই যেহেতু ছড়াতে শুরু করেছে বাংলাদেশে, এবং অলরেডি 7% ডিটেক্টেড, সুতরাং আমরা কিন্তু এটা আমাদের বসে থাকলে চলবে না, যে এটা কিন্তু দ্রুত সংক্রমিত হবে। এখন পর্যন্ত যে পরিমাণ সংক্রমিত হয়েছে তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে না যে ব্যাপক তারা অসুস্থ হয়েছে, কিন্তু এটা যদি ম্যাসিভ আকারে হয় তাহলে যে এটা আমাদেরকে সেই পরিমাণ তাদের ভিতরে একটা গুড নাম্বার অফ পিপুল যে হসপিটালাইজ হবে না, তা কিন্তু বলা যাচ্ছে না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনেশন করা হচ্ছে, আমরা তো এই পর্যন্ত মাত্র 10 কোটি ভ্যাকসিন দিতে পেরেছি। কেউ সিঙ্গেল ডোজ পেয়েছে, কেউ ডাবল ডোজ পেয়েছে।
ইতিমধ্যে বুস্টার ডোজও শুরু হয়েছে। বুস্টার ডোজও শুরু হয়েছে। আমরা মনে করি যে এই ভ্যাকসিনেশনটা যখন বাতাস হবে, অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট এবং মার্চের থেকে একটা ইয়ার ফ্লো করে বাতাস বাড়বে, তখন এই সংক্রমণটা বাড়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা মনে করছি যে চিকিৎসকরা, যে যদি আমরা বাই দি মার্চ আমরা যদি আরো 15 কোটি ভ্যাকসিন দিয়ে দিতে পারি, তাহলে সেটাও একটা এই ইমিউনাইজেশনের ক্ষেত্রে, রেসপন্সের জন্য হয়তো কাজে দিবে। কিন্তু আমাদের ভ্যাকসিন তো আছে, হয়তো আমরা মানে দেওয়ার প্রক্রিয়া হয়তো আমরা স্লো যাচ্ছি। আমি আসি আপনার কাছে একটু, ডক্টর হোসেনউদ্দিন শেখর, আপনার কাছে যাই। আমরা শুনছিলাম ওমিক্রনের নেচার সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে, কিন্তু আমার জিজ্ঞাসা ছিল যে আমরা যে জিনিসটি বলি যে প্রথমে গুচ্ছ আকারে ছড়ায়, তারপরে কমিউনিটিতে এটি স্প্রেড করে, সেই দিক থেকে আমরা কি কোনো ভয়াবহ, কোনো উদ্বেগজনক কোনো পরিস্থিতি আমাদের সামনে আছে কিনা, আর এটার নিয়ন্ত্রণে, ওমিক্রন নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি কেমন? ডক্টর মুস্তানজিদ বলছিলেন যে আসলে যেই আমাদের যে পূর্বের যে অবস্থা, সেখানে আমরা এক ধরনের ঢিলেঢালা ভাব দেখছি, মাস্ক বা পড়া থেকে বিরত রয়েছি, বিভিন্ন সভা সমিতি, প্রোগ্রাম, অনুষ্ঠান হচ্ছে, তো আমরা কি কোনো ডেঞ্জার অবস্থা যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটু আগেই আলোচকরা অলরেডি বলেছেন যে এর ট্রান্সমিসিবিলিটিটা অনেক হাই, যদিও তার লিথেলিটিটা অনেক কম। সেটা আগের অনেক আলোচনাতেই আমরা বলেছি যে অনেক বেশি ট্রান্সমিশন হয়, অনেক বেশি লোক আক্রান্ত হয়, কিন্তু হসপিটালাইজেশন কিংবা লাইফ থ্রেটেনিং যে ইস্যুসগুলো, সেটা ওমিক্রনের ততটা নয় যতটা কোভিডের ক্ষেত্রে দেখা গিয়েছিল। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের একটা ঢিলেঢালা ভাব চলে আসছে। এখন একটা, আপনি জানেন যে বছরের শেষ শীতের অনেক স্কুলগুলোতে ভ্যাকেশন চলতেছে, বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে প্রচণ্ড লোকের ভিড়, এবং এই সমস্ত কারণে আপনার ট্রান্সমিশনটা অনেক বেড়ে গেছে এবং অনেক ঢিলেঢালাভাবে আমরা চলছি, যেটা একটা বড় কারণ এই ট্রান্সমিশনের। আর দ্বিতীয় যেটা কনসার্ন, যেটা যে ওমিক্রন কিন্তু ওমিক্রনের স্টেজে নাই। ওমিক্রন থেকে আবার একটা ক্রসিং করে ডেল্টা এবং ওমিক্রনের একটা এটাকে বলে সোয়াপিং অফ জিনস, একটা থেকে একটা জিন ট্রান্সফার হয়ে ডেলমিক্রন নামে একটা ভেরিয়েন্ট নতুন ডেভেলপ করতে যাচ্ছে, এবং এটা অলরেডি আপনার কয়েকটা জায়গায় পাওয়া গেছে। তাছাড়া ফ্লুয়ের সাথে দেখা যাচ্ছে যে ফ্লু এবং কোভিড সাইমালটেনিয়াসলি একই সাথে দেখা দিচ্ছে, যার ফলে ফ্লু না কোভিড এটা বোঝাও খুব মুশকিল। তো ফ্লুয়ের যে সিমটম সেগুলো আছে, করোনার সিমটমও কিছুটা মাইল্ড আছে। তো এখন দেখা যাচ্ছে যে মাল্টিপল ইনফেকশন হচ্ছে, ফ্লু ভাইরাসের এবং ফ্লু ভাইরাস এবং করোনা ভাইরাসের সাইমালটেনিয়াস ইনফেকশন, ফ্লুরোনা নামে একটা নতুন, এটা একটা টার্মিনোলজি। এবং এই ধরনের ইসরায়েলেতে একজন পেশেন্ট প্রথম পাওয়া যায়, এবং একটা প্রেগন্যান্ট মাদার, শি ওয়াজ ইয়াং বাট আনভ্যাকসিনেটেড, এবং সেই মহিলাই প্রথমে এই ফ্লুরোনায় আক্রান্ত হয়, তবে সেটারও সিভিয়ারিটি অনেক কম। তো এখন যেটা দেখা যাচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে যে যতই ভেরিয়েন্টগুলি আসতেছে সামনে, সেগুলি ততই দুর্বল হয়ে যাচ্ছে এবং ততটা ভীতিপ্রদ অবস্থানে আমরা নাই যতটা কোভিডের ক্ষেত্রে ছিলাম। তো এখন যে জিনিসটা করতে পারি যে আমাদের এই মানে এই যে ট্রান্সমিশন, এটা রোধ করতে গেলে একটা কাজ করা যেতে পারে আমার মনে হয় এই মুহূর্তে, যে এখন কিন্তু আপনার উইন্টার ভ্যাকেশন প্রায় সবখানেই চলতেছে স্কুলগুলোতে, এটাকে আমরা প্রলং করতে পারি। কিন্তু একটা যে আমার পিকে চলে গেল ট্রান্সমিশন, তারপরে আমি দেখলাম, তারপরে বন্ধ করলাম, ইট উইল বি টু লেট। আমার মনে হয় অ্যাট দিস স্টেজ আমরা যদি 1 মাস ইভেন বন্ধও রাখি, শীতকালীন ছুটি দিয়ে, তারপরে আবার শুরু করে দিই। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেমিস্টারগুলি এখন 8 মাসে করে ফেলেছি, টোটাল ইয়ারটাকে, একাডেমিক ইয়ারটাকে 12 মাসের জায়গায় 8 মাস করে ফেলেছি। এবং সেক্ষেত্রে আমরা ডিসেম্বরে যে ছুটিটা ছিল শীতকালীন, সেটা কিন্তু আমরা বাদ দিয়েছিলাম, এবং এর মধ্যে ক্লাস হচ্ছে। কিন্তু এখন যদি আমরা আবার ওইরকম একটা সিচুয়েশনে যাই যে একটা অনির্দিষ্টকাল আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখতে হবে, তখন কিন্তু আমরা সত্যি একটা বাজে সিচুয়েশনে পড়বো। তো সেই ক্ষেত্রে আগের থেকে যদি একটা প্রিকশনারি মেজার নেওয়া যায়, যে 1 মাস বন্ধ থাকলো, তারপরে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম হয়, তাহলে সেটা সম্ভব। তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ওমিক্রন নিয়ে যত ভয় পাচ্ছি আমরা, ততটুক সিচুয়েশনে আমরা নাই এই মুহূর্তে। হ্যাঁ, ট্রান্সমিশন হচ্ছে, এটাও কন্টেইন করা যাচ্ছে, কিন্তু মানুষকে অনেক বেশি আগের অবস্থায় যেতে হবে, এবং এটা কিন্তু দায়িত্ব। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শোয়েব সাঈদ। আমি আরও একবার শোয়েব সাঈদের কাছে যেতে চাই। ডক্টর শোয়েব, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা শুনছিলাম আপনারা ওমিক্রনের ভয়াবহতা যেটি আমরা শুনলাম, যে এটি মৃত্যুহার এবং রোগীর পরিস্থিতি মানে তুলনামূলকভাবে করোনার থেকে ভালো থাকে। যদি তাই হয়, আমি আরেকটি পরিসংখ্যান আপনার কাছে আমি জানতে চাই। ইউরোপ আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি যে 40 বছরের নিচেও শিশুদের আক্রান্তর হার ওমিক্রনে বেশি।
তো এক্ষেত্রে আমাদের কি প্রস্তুতি নেওয়া যেতে পারে আমাদের শিশুদের জন্য? ডক্টর শোয়েব। জি, ধন্যবাদ। আপনার ওমিক্রনের যে প্যাটার্নটা সেটি হচ্ছে নর্মাল আপনার ঠান্ডার মতো, নর্মাল ফ্লুর মতো, এবং এর ফলে আসলে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে তুলনামূলক ভাবে। এবং বাচ্চাদের আক্রান্ত হওয়ার জন্য আপনার উন্নত দেশগুলা, আমি যদি কানাডার কথা ধরি, তারা ভ্যাকসিনেশন শুরু করেছে। আমি যখন বুস্টার শট আপনার নিতে গিয়েছিলাম তখন দেখছি প্রচুর বাচ্চারা চিৎকার করছে। আমাদের ছোটবেলায় আমরা যা করেছি তাদেরকে আপনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো এখন ধরেন বাচ্চাদেরকে বাংলাদেশের পরিস্থিতিতে যদি বাচ্চাদের পর্যন্ত ভ্যাকসিনেশনটা নিয়ে আসা হয়, কিন্তু এখানে একটি কনসার্ন দাঁড়িয়ে গেছে যে আপনার ডাবল ডোজের যে ভ্যাকসিন গুলা সেগুলো কিন্তু ওমিক্রনে দেখা গিয়েছিল 30% তাদের এফিকাসি, যার ফলে কিন্তু আপনার পশ্চিমা দেশগুলো তাড়াহুড়া করে বুস্টারের ব্যবস্থা করেছে, এবং বুস্টারে অনেক বেশি, স্পেশালি আপনার হসপিটালাইজেশন এবং আপনার মৃত্যুর হার ঠেকাতে প্রায় 90-80% কার্যকর, কিন্তু ইনফেকশন ঠেকাতে এটি 30%, কিন্তু বুস্টারও প্রায় 70-80% কার্যকর। কাজে আমাদের এই বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন আওতায় আনা এটি হচ্ছে যে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মাস্ক পরার যে বিষয়টি আসছে, এখন আবার মাস্ক পরার বিষয়টি সবার সামনে চলে আসছে। যেহেতু ওমিক্রন যদি আপনার সোসাইটিতে 5-10টা হয়ে যায়, তারপরে এটা কমিউনিটি সংক্রমণ হবে, আপনি ঠেকাতে পারবেন না। আমরা এখানে পশ্চিমা বিশ্ব কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়ার পরও, বিমানবন্দর থেকে শুরু করে ভ্যাকসিনেশন সমস্ত ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু তারা ঠেকাতে পারেনি, এটা ঠেকাতে পারবে না। কাজে বাংলাদেশে বা আপনার যদি বলি যে এখন ইন্ডিয়াতে হঠাৎ করে দেখলাম বাড়ছে, যদি এটা ওমিক্রনের কারণে হয় তাহলে এটা ঠেকানো মুশকিল। ফলে এই ক্ষেত্রে আমাদেরকে ব্যাক করতে হবে, সেই স্যানিটাইজার ইউজ করা, সেই মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, হ্যাঁ, আপনার এগুলোতে আমাদের ব্যাক করতে হবে। বাচ্চাদের ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। এটি হচ্ছে যে মানে প্রাথমিক উদ্যোগ আর কি আমাদের। তবে একটি কথা বলি আপনাদেরকে, সেটি হচ্ছে যে আজকে মানে গতকাল দেখছিলাম যে ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর বনি হেনরি এবং ইভেন কানাডার যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তাদের সবারই কণ্ঠে একই সুর যে এই প্যান্ডেমিকের শেষ হতে যাচ্ছে। মানে এটি একটি আশাবাদ। আমরা সবসময় হতাশার খবর দিচ্ছি, কারণ এই বেশি ইনফেকশনটা কিন্তু একটা পর্যায়ে এটিকে আপনার মানে এই কোভিড চলে যেতে সাহায্য করবে। এখন অনেক সায়েন্টিস্ট কিন্তু বলছে যে এই ওমিক্রনের মাধ্যমে আমরা হয়তো এই প্যান্ডেমিকের ইতি টানতে সক্ষম হব, যদি ভাগ্য খুব বেশি খারাপ না হয়। কারণ প্রত্যেকটারই কনসিকুয়েন্স আছে, আর প্রত্যেক প্যান্ডেমিকেরই শেষ আছে। আমার কেন জানি মনে হচ্ছে, আমার না, অনেক সায়েন্টিস্টদের সেটা মনে করছেন যে এটা আসলে তারা এন্ড ফেজে যাচ্ছে। এন্ড ফেজে যাচ্ছে, জি প্লিজ। এন্ড ফেজে যাচ্ছে কারণ সংক্রমণ যখন বেশি হবে তার এগ্রেসিভনেসটা কমে আসবে, এবং সেটি হয়েছে। আপনি যদি সাউথ আফ্রিকার ডাটাগুলো এখন দেখেন, সাউথ আফ্রিকা কিন্তু পিকে উঠে এখন নিচের দিকে নামছে, এবং সাউথ আফ্রিকার হেলথ কর্মকর্তারা কিন্তু বারবারই বলছিল যে ইউকে এবং অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ওমিক্রন নিয়ে অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং আমার কাছে তাই মনে হয়েছে, কারণ আপনি যদি সাধারণ কোল্ড ভাইরাসের হিসাব নেন, হিসাবগুলো আমাদের নেই, ইউকে তো প্রতি বছর 20,000 লোক মারা যায় নিউমোনিয়াতে। তাহলে আমরা যে অর্থনীতির বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছি, এখানে সাউথ আফ্রিকান ডাটাকে ওরা আমলে নেয়নি, ওদের একটি ধরেন নাকুচো ভাব থাকে, তারা নিজের ডাটাগুলো দেখছে এবং তাদের নিজের ডাটা কিন্তু তাই বলছে যে ওমিক্রন যদি আপনার কাছে ডক্টর শোয়েব আসবো, আমি একটু শুনে আসি ডক্টর মুস্তানজিদ, যেটি ডক্টর শোয়েব বলছিলেন যে এটি হয়তো শেষের দিকে আছে, মানে কোভিড থেকে উত্তরণের যে আমরা আশার আলো বলি, যদি এই আমার কাছে এই বক্তব্যটা সেই আশার আলো মনে হচ্ছে। কিন্তু ডক্টর হোসেনউদ্দিন শেখর যেটি বললো যে অনেক মানে মিউটেশন হচ্ছে, ওমিক্রনও হচ্ছে, এই সব কিছু মিলে যদি আপনি বলেন। এক্স্যাক্টলি, যে আমাদের কাছে যেগুলো ডাটা, এই ডাটা থেকে যদি শুধু আমরা কথা বলি, তাহলে 2009-এও কিন্তু একবার আমাদের ফ্লু হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা ফ্লু। সেটা কিন্তু আমরা খুব বেশি আমলে আনিনি, অনেক হয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। কোনো রেকর্ড নাই তেমন, কিন্তু যারা বিশেষজ্ঞ এপিডেমিওলজি নিয়ে কাজ করে, ভাইরোলজি নিয়ে কাজ করে, তাদের কাছে কিন্তু রেকর্ড ছিল যে ইনফ্লুয়েঞ্জা একটা প্যান্ডেমিক হয়েছে। তো আমরা যদি আমাদের অতীত যেসব ভাইরাল ডিজিজ আমাদের হয়েছে তার যে চলে যাওয়ার প্রকৃতি,
চলে যাওয়ার ধরন, সেইটা যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যাচ্ছে যে এইরকম একটা ভিরুলেন্ট ভাইরাস, মহাতীব্র ভাইরাস যখন বিদায় নেয় তখন এভাবেই বিদায় নেয় এরকম দেখা গেছে। সেই কথা থেকে বা সেই কাহিনী থেকে এটা বলা যায়, কিন্তু এটা সায়েন্টিফিক্যালি এখনো একেবারে মানে বলার মতো সময় আসেনি যে এটা চলে যাবে, করোনা ভাইরাস এইভাবেই বিদায় নেবে। আমার উনি যেটা বলছিলেন আমাদের বায়োকেমিস্ট্রি প্রফেসর সাহেব, যে অ্যাকচুয়ালি এটা যে ফ্রিকোয়েন্ট মিউটেশন হচ্ছে, জিনোমিক মিউটেশন হচ্ছে, এটা তো এক সময় একটা হচ্ছে আমরা নতুন ডেল্টা মানে দেখলাম, তারপরে ওমিক্রন দেখলাম, এখন ডক্টর হোসেনউদ্দিন শহীদ আরো দুটো কথা বললেন। এই যে চেঞ্জগুলো হচ্ছে, এটা কিন্তু এটা ভাইরাসের সার্ভাইভালের জন্য কিন্তু তারা চেঞ্জ হচ্ছে, এটা ভাইরাসের সার্ভাইভালের জন্য তারা চেঞ্জ হচ্ছে, এবং মানুষও কিন্তু তার প্রোটেকশন তৈরি করছে, হিউম্যান প্রোটেকশনও তৈরি হচ্ছে বাই ভ্যাকসিনেশন, বাই অটো ইমিউনাইজেশন, নানাবিধ কারণে মানুষ তো ডিফেন্স তো দিচ্ছে, তার বডি ইমিউন মেকানিজম কিন্তু রোল প্লে করছে, তার মেমোরি সেলগুলো অ্যালার্ট হচ্ছে। সেই সকল জিনিস বিবেচনা করলে এবং ভাইরাসের যে তীব্রতা, আপেক্ষিক তীব্রতা কমে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এই কথাটা বিজ্ঞানীরাও বলছে এবং আমরা যারা রিলেটেড কিছুটা তারাও কিন্তু অনুভব করছি শুধু যে হয়তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হতে পারে। কিন্তু এই আশীর্বাদের কথা মনে রেখে আমরা কিন্তু যদি থেমে যাই বা বসে থাকি তাহলে আমাদের জন্য এটা অভিশাপ হবে নিশ্চয়ই। আবার যদি আমাদের এই যে মানে ঢিলে ঢালা হয়ে যায় একদম, তাহলে এই জায়গাটাই আমাদের এখানে এখন যেটা আমরা সবাই এটা ভাবছি যে এই জায়গাটা আমাদের এখন অ্যাড্রেস করা খুব প্রয়োজন। আমাদের স্বাস্থ্যমন্ত্রীও অ্যাড্রেস করছেন, বিশেষজ্ঞরাও অ্যাড্রেস করছেন, মাস্ক পরুন এবং আপনারা ভ্যাকসিনেট হন। গভর্নমেন্ট লেভেলে আমরা বলতে চাই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা দ্রুত জোরদার করা হোক এবং স্কুলের বাচ্চাদের ভ্যাকসিনেশনের কথা যেটা হয়েছে অলরেডি কিন্তু 17 থেকে 12 বছরের ভিতরে একটা ভ্যাকসিনেশনের প্রোগ্রাম বাংলাদেশ হাতে নিয়েছে, শুরু হয়েছে। সুতরাং এটা হবে এবং আমাদের হাতে কিন্তু ভ্যাকসিন আছে, আপনি যে কথাটা বললেন ভ্যাকসিন অ্যাডিকুয়েট, বাট দি সিস্টেম কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিনে পারদর্শী, ভ্যাকসিনেট করার জন্য এটা আমাদের অতীত আমরা কারণে ঐতিহ্যই আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আছে। এবং আমি আসবো আপনার কাছে ডক্টর শেখর, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা ভ্যাকসিনে পারদর্শী ইপিআই এর মাধ্যমে যে আমরা ওই প্রোগ্রামগুলির মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তবে এই কোভিডের ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, এই কারণে যে এখানে টেম্পারেচারের একটা ব্যাপার আছে, এটা মেনটেনেন্সের ব্যাপার আছে, এবং যেটা আপনি কতগুলো ভ্যাকসিন ইউনিট আপনি একই সাথে ইউজ করতে পারবেন সেটারও কতগুলি ব্যাপার আছে। আপনি ভ্যাকসিন নিলেন কিন্তু ভ্যাকসিন যদি মানে রাইটলি অ্যাডমিনিস্টার্ড না হয় তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। তবে এখানে যেটা কনসার্ন, অমিক্রনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বুস্টার ডোজের আবশ্যকতা আছে। থার্ড বুস্টার ডোজে অমিক্রনটাকে ঠেকানো যাচ্ছে, ইভেন 2টা ডোজও ইনসাফিসিয়েন্ট। এবং এখন ফাইজার, বায়োনটেক এরা চিন্তা করতেছে যে 3 মাস মানে মার্চে তারা স্পেসিফিক্যালি অমিক্রনের এগেনস্টে ভ্যাকসিন তারা তৈরি করতে পারবে। যদি অমিক্রনের প্রিভিলেন্সটা এত বেশি থাকে, এত মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে মানুষ মারা যাক কি না যাক, তাদের যে কর্মঘণ্টাগুলি এবং অসুস্থতাজনিত অর্থনীতিতে যে রিফ্লেকশনটা, সেটা একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেটা ঠেকাতে গেলে আপনার ভ্যাকসিনেশনটা দরকার। এবং ওইভাবে স্পেসিফিক্যালি ভ্যাকসিন তারা ডিজাইন করছে, টেইলার্ড ভ্যাকসিন যেটাকে বলা হয়, সেটা মার্চে তারা বাজারজাত করতে যাচ্ছে ফাইজার। এবং সেক্ষেত্রে ভ্যাকসিন একটা বড় রকমের এটা কি বুস্টারের না, এটা না, বুস্টার মানে কি, এটা একটা নতুন ডোজ ফর অমিক্রন, এটা কিন্তু দেওয়া হবে। এবং রিসেন্টলি আরেকটা যেটা হয়েছে, যেটা মানে আপনার পিল আকারেও 2টা পিল ফাইজার বাণিজ্য করেছে, যেটা আপনি পিল আকারে এবং বাংলাদেশেও চলে আসছে, ভ্যাকসিন ফার্মাসিউটিক্যালস এবং এসকে&এফ এটা বাজারজাত করেছে, যেটা আপনি মানুষ যদি এটা নেয়, কোভিড আক্রান্ত হয়, তাহলে তার হসপিটালাইজেশন অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে এইগুলা অনেক মানে কিছুকাল আগেও, 1 বছর আগেও যখন আমরা যে একটা সিচুয়েশনে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এবং আমার মনে হয় যে এই ধরনের সিচুয়েশনকে আমরা ট্যাকেল করার মতো সাফিসিয়েন্ট সায়েন্টিফিক নলেজ সেটা অর্জন করতে পেরেছি থ্রু দি সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, গ্লোবাল সায়েন্টিস্ট। কিন্তু আমাদের যেটা দরকার, যে আমাদের ভ্যাকসিনেশনের চাইতে বেশি দরকার এটাকে প্রতিরোধ করা, এবং প্রতিরোধের ব্যবস্থাগুলি আগেই বহুবার আলোচিত হয়েছে। আমরা কিভাবে হাত ধুতে হবে, মাস্ক ইউজ করতে হবে, ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সেগুলো রয়েই গেছে। কিন্তু মুশকিল হলো যে আমাদের দেশের পপুলেশন ইজ সো বিগ, ইটস সিম্পলি আনম্যানেজেবল একটা পপুলেশন সাইজ। এবং এখানে মুশকিল হলো যে এখানে শিক্ষা ব্যবস্থা, আপনি জানেন যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, এবং যার ফলে মানুষ, আপনি একটা বার্তা, যেমন জাপানের কথা বলি, জাপানে 12 কোটির মতো লোক, আপনি যদি একটা মেসেজ দেন,
ইট উইল ইকো ইন দ্য হোল নেশন ইন দ্য সেম ওয়ে। কিন্তু আমাদের এখানে মুশকিল হলো যে আপনি যদি একটা মেসেজ দেন, এটার ইন্টারপ্রিটেশন এক একখানে এক এক রকম হয়ে যায়। তো যার ফলে হলো কি যে এটা মানে ইমপ্লিমেন্ট করাটা, যখন একটা জিনিস বলা হয় যে এটা করা হোক, তখন বলাটা খুব সোজা, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনে করা, এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং যেই কারণেই তারপরেও বাংলাদেশে 28,000 প্লাস, মাত্র 28,100 অ্যারাউন্ড লোক মারা গিয়েছে কোভিডে। যদিও মারা যাওয়া একজন লোক মারা গেলেও যথেষ্ট, নিশ্চয়ই একজনও কাম্য নয়, কিন্তু কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ বাংলাদেশ অনেক বেশি প্রতিহত করতে পেরেছে আমি বলবো কোভিডকে। আমাদের যে পরিমাণ উদাসীনতা, সেই তুলনায় আমাদের প্রতিরোধ ব্যবস্থা আমি মনে করি ন্যাচারালি অনেক বেশি, আমরা ন্যাচারালি অনেক বেশি ইকুইপড। তবে এই সময়টা আমার মনে হয় আমরা যদি মার্চ পর্যন্ত, এই ডাক্তার সাহেব যেটা বলতেছিলেন যে ফেব্রুয়ারি মার্চের দিকে একটা উইন্ড ফ্লো হয়, জানেন যে বসন্তের বাতাস, যেটা জাপানেও এই ধরনের ঘটনা ঘটে একটা পার্টিকুলার সময় স্প্রিংয়ে, তাদের কাফন শো নামে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, তাদের ওই গাছের পাতার থেকে বিভিন্ন ধরনের রেণু, পরাগ রেণু বাতাসে ভেসে বেড়ায় এবং তখন সবাই হাঁচি কাশি এগুলোতে আক্রান্ত হয়। তো উইন্ড ফ্লো এর সাথে যেহেতু এগুলো পার্টিকেল দিয়ে ট্রান্সমিটেড হয়, এটা হতেই পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে যে আমাদের মাস্ক ইউজ করা এবং হাত ধোয়া, ডিস্টেন্সিং মেনটেন করা। কিন্তু এইটাই এখন মনে হচ্ছে যে এইটাই সবচেয়ে সহজ কাজ, কিন্তু এটাই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে। ডক্টর মুস্তানজিদ, আপনার কাছ থেকে এবার শুরু করি। আমরা জেনেছি ওমিক্রনের নেচার, তার ক্ষমতা সব কিছুই আছে, কিন্তু তারপরও বলবো যে ভারতে মহারাষ্ট্র সহ কয়েকটি রাষ্ট্রে যে পরিমাণে ওমিক্রন ছড়িয়েছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু মানে বিপজ্জনক অবস্থায় আছি, আমাদের করণীয় কি আমরা একটু শুনতে চাই, এবং বাংলাদেশের জন্য এটা আসলে কোনো উদ্বেগের কারণ আছে কি না। ধন্যবাদ। আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে যে কোনো সংক্রমণ ক্ষেত্রে এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। এখন যদি আমাদের বাংলাদেশে এই পরিমাণ হতো, তাহলে কিন্তু ইন্ডিয়া অ্যালার্ট হতো আরও। আমরাও একইভাবে আমাদের অ্যালার্ট হওয়া প্রয়োজন। এবং যেহেতু চারিদিকেই আমাদের পশ্চিমবঙ্গে, অতএব পশ্চিমবঙ্গ যে ওই জায়গা থেকে আমাদের এখানে আসবে না, এটা তো একেবারেই মানে ভাবাই কোনো কারণ নাই, না কোনো সুযোগ নেই, মানে আসা যাওয়া তো আছে, সেটা স্থলপথেই বেশি। সুতরাং সেটা তো আমাদের একদমই আমাদের এটা অ্যাড্রেস করতে হবে যে এই জায়গাটা আমরা কিভাবে চিন্তা করতে পারি। এই জন্যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো বর্ডার সিল করা সম্ভব না, তবে আমাদের একটা অ্যালার্টনেস থাকবে যে আমরা অন্তত যে জায়গাগুলো দিয়ে মানুষ বেশি আসা যাওয়া করে, সেই জায়গাগুলোতে একটা ব্যারিয়ার সিস্টেম তৈরি করা, যে ইনফেক্টেড লোক আসছে কিনা, সেটা একটা হতে পারে। আর তাছাড়া যেটা ভারতে যে পরিমাণ এফেক্টেড হচ্ছে, বাংলাদেশে সেটা খুবই সম্ভাবনা। সেটার জন্যই কিন্তু আমরা বলছিলাম যে মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের ভালো স্ট্র্যাটেজি নিতে হবে। আরেকটি কথা হচ্ছে যে স্কুলের এবং যেটা বাইরের দেশে আপনি উইন্ড ফ্লোর কথা বলছেন, সেই উইন্ড ফ্লোর ব্যাপারে আমাদের কি সতর্কতা নেওয়া উচিত? উইন্ড ফ্লোর ক্ষেত্রে তো আমাদের উইন্ড ফ্লো তো আর বন্ধ করতে পারবো না, আমরা ওই সময় আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি তা নিয়ে কিন্তু আমি ঠিক আপনার কাছ থেকে আজকে এটি প্রথম শুনলাম। আসলে অন্যান্য জায়গায় এত মানে আমি এই আলোচনাটা অন্তত শুনিনি। সেক্ষেত্রে আমার মনে হয় ইটস এ নিউ মেসেজ। তো আপনি কি বলেন? আমি সেটা মনে করি যে ওই সময়গুলোতে আমাদের প্রফেসর যেটা বলছিলেন যে স্কুলিং এর ব্যাপারটা, যদি আমাদের ওই সময়টা বাচ্চারা কিন্তু খুব বেশি স্কুলে যাওয়া আসা থাকা, এবং ওই সময় স্কুলে কিন্তু ইনফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা বেশি, তারা দৌড়াদৌড়ি করে নানাভাবে। তো ওই সময় আমি মনে করি স্কুলিংটাকে যদি আমরা গ্যাপে করতে পারি, ধরেন 1 মাস স্কুল বন্ধ রাখলো, আবার 1 মাস খোলা রাখলো, এইভাবে যদি আগানো যায় অবজার্ভ করে, এটা একটা হতে পারে যে বাচ্চাদেরকে প্রোটেকশনের জন্য। আর ওই সময়ের আগে যদি আমরা ম্যাস ভ্যাকসিনেশন করে দিতে পারি, কিছুটা প্রোটেকশন হবে। আর একটা হচ্ছে টোটাল রেজিস্ট করা সম্ভব হবে না, হয়তো যে আসবেই না ভাইরাস, এটা সম্ভব হবে না। বরঞ্চ কিছু যদি লো ভিরুলেন্সিতে আমাদের উপর দিয়ে ছুঁয়ে যায়, টাচ করে যায়, সেইটা আমরা অনেক বিজ্ঞানীরা ভাবছে যে এটা একটা ইমিউনিটির একটা অবস্থান তৈরি করতেও পারে। জি, আমি একটু আপনি শেষ এটা হতে পারে। সেই পার্সপেক্টিভে
আমি বলি যে একেবারে যেহেতু আমরা 100% প্রোটেকশন করতে পারবো না, সেহেতু কিছু প্রোটেকশন তৈরি করে কিছু আমরা হয়তো আমরা ভাইরাস নিচ্ছি এরকম, আর পাশাপাশি ভ্যাকসিনেটেড হয়ে যাওয়া। আর যেটা আমাদের প্রফেসর বললেন যে আমাদের আরো অনেক রকম ভ্যাকসিন আসছে, ওই জায়গাটাতে আমি একটা জিনিস বলি যে মানে এই যে ভ্যারিয়েশন অফ ভাইরাস এটা হতেই থাকবে। তাহলে সেখানে মানুষ কত 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 ভাবে কত ধরনের ভ্যাকসিন নেবে আসবে এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। আরেকটু এই আলোচনা জায়গাটার করতে চেয়ে চাই। জি, এই জায়গাটার চেয়ে মানে এই যে মাল্টিপল কোম্পানি তারা ভ্যাকসিন তৈরি করবে এটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে যে কাজগুলো সহজ আছে সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। ডক্টর শোয়েব সাইদ, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা বাংলাদেশের জন্য কতটা উদ্বেগজনক আর কি করা প্রয়োজন, শেষের দিকে আছি, একটু সংক্ষেপে শুনবো আপনার কাছে ডক্টর শোয়েব। জি, আমি যে শহরে আছি সে কি রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউর মধ্যে আছে, আবার কারফিউ শুরু হয়েছে, আবার আপনার কারো বাসায় কেউ যেতে পারে না। সুতরাং আমি ওমিক্রন নিয়ে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, কিন্তু তারপরে আমি বলি আপনাদেরকে এখানে কানাডাতে 80% ডাবল ভ্যাকসিনেটেড, বুস্টার এখন শুরু হয়েছে, এখন থার্ড ডোজ বা বুস্টার যাই দিচ্ছে, তারপর সরকার ব্যবস্থা নিয়েছে, তারপরে কিন্তু আমরা ভয়ঙ্কর এই সংক্রমণটা ঠেকাতে পারিনি। ফলে বাংলাদেশে যদি আপনার ঢুকে ইন্ডিয়া থেকে হোক বা মানে বাইরের দেশ থেকে হোক, কমিউনিটি সংক্রমণ হলে ঠেকানো খুব মুশকিল হবে। সেই ক্ষেত্রে আমার ওইদিকে নজর না দিয়ে আমার মনে হচ্ছে যে আমরা এই যে মাস্কের দিকে, যে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, যে কঠোর বিধিনিষেধের ব্যাপারগুলো আবার আমাদের ফিরে যেতে হবে। 10% দিয়ে হবে না, 100% লোককে মাস্ক পড়তে হবে। তবে আমি আপনাকে একটি কথা বলি যে বাংলাদেশে ভ্যাকসিনেশন বাড়ছে, কিন্তু এই ভ্যাকসিনেশন দিয়ে পার্টিকুলার ওমিক্রনকে কতটুকু কভার করতে পারবে আমার এই জায়গাটাতে একটু সন্দেহ আছে, যেহেতু আমরা জানি ডাবল ডোজে আপনার 30% কাভারেজ হয়, 70% ওপেন থাকে, সেখানে বুস্টারটা অনেক বেশি কাজ করে, আমি আগেও বলেছি। ফলে আমরা একটি খারাপ অবস্থার মধ্যে পড়তে পারি, কিন্তু আমি যদি আপনার আশার কথা বলি যে বাংলাদেশ কিন্তু সবসময় ইভেন ডেল্টা বলেন আর ইউকের ভেরিয়েন্ট বলেন, আলফা বেটা, ওগুলো সবগুলো থেকেই এসেছে, এবং আমাদের কিন্তু এত খুব ভয়াবহ অবস্থা কখনোই হয়নি। ওইটা কি যদি ইমিউনিটির কারণে হয়, তাহলে আমার মনে হয় ওমিক্রন দিয়েও আমরা ইমিউনিটিতে এতটা খারাপ অবস্থা যাবে বলে আমার মনে হয় না। অপেক্ষা করতে হবে, এখনই মানে কনক্লুশনে আসার কোনো কারণ নেই। কিন্তু ভারতে আপনার কি হয় তার উপর নির্ভর করবে। কিন্তু আপনারা যদি মনে রাখেন যে আমি অনেকগুলো টকশো করেছি ওই সময় যখন ডেল্টা ভারতকে আপনার গ্রাস করছিল, বাংলাদেশ কিন্তু অনেকটা ইমিউন ছিল। পরবর্তীতে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, কিন্তু সে আক্রান্ত কিন্তু ভারতের মতো অবস্থায় যায়নি। কাজে ওইটি একটি আমাদের আশার আলো। আমি এখানে একটি বিষয় একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি, যে উইন্ডের যে কথাগুলো আসছে এটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি আমি। আপনাদের ধরেন যে কানাডাতে টরন্টো বা আমেরিকাতে শিকাগো, এই শহরগুলোকে কিন্তু বলা হয় উইন্ড সিটি। আপনার বিশ্বের অনেক দেশে উইন্ড সিটি আছে, সেখানে উইন্ডের সঙ্গে ওমিক্রনের বা ভাইরাসের সংক্রমণের ডাইরেক্ট কোনো লিঙ্ক আছে বলে আমার একটু সন্দেহ আছে। কিন্তু যেটা আমরা জানি যে আপনি যদি উন্মুক্ত জায়গায় থাকেন তাহলে আপনার সংক্রমণের সম্ভাবনা কম, কিন্তু আপনি যদি কনফাইন জায়গায় থাকেন তাহলে আপনার সংক্রমণের সম্ভাবনা বেশি। বাচ্চারা স্কুলে যদি স্কুল রুমের মধ্যে থাকে তার সংক্রমণের সম্ভাবনা বেশি, বাচ্চারা মাঠে থাকলে সংক্রমণের সম্ভাবনা কম। পোলেন গ্রেইন আর ভাইরাস দুটি কিন্তু এক জিনিস নয়। আপনি কাফুনশোর কথা বলেছেন আমাদের প্রফেসর সাহেব ঢাকা ইউনিভার্সিটির, ইয়েস, কাফুনশো সিজনাল, ওই জন্য কিন্তু ওই সময় জাপানিরা মাস্ক পরে, এবং এদের যেই জন্যই জাপানিদের মাস্ক কালচার ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড। আমাদের কিন্তু এই যে শীতে যদি আমরা মাস্ক পরি, ইভেন ঢাকার মতো শহরে ধুলাবালের হাত থেকে আপনার যে নর্মাল সাইনাসের প্রবলেমটা হয় সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয় মাস্ক পরার ফলে। কিন্তু বিশ্বে গত 2 বছর যাবত নর্মাল কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ অনেক অনেক আপনার কমে গিয়েছে। কাজে উইন্ডের কারণে ভাইরাসটা ছড়াবে একটি এই মুহূর্তে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নেই, কিন্তু উন্মুক্ত জায়গায় আপনি সেফ, কনফাইন্ড জায়গাতে আপনি আনসেফ, এটাই কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানীদের তথ্য। ধন্যবাদ। জি, ডক্টর শেখর, আমরা একটু শুনতে চাই যেটি বললেন সেটা হলো যে স্কুলের বদ্ধ জায়গায় এক ধরনের ঝুঁকি বেশি, এটা তো আমরা আগেও জানি, কিন্তু সমস্যা হচ্ছে যে তাহলে তো ঢাকা শহরে সেই স্কুলে সেরকম মাঠও নাই, ক্লাসগুলোতে তো বদ্ধ জায়গায় ক্লাস হচ্ছে, সব কিছু মিলিয়ে তো ঝুঁকিটা তো আছেই। হ্যাঁ, সেটা তো থেকেই যাচ্ছে, এটা এস্টাবলিশড অলরেডি যে আপনি যদি কনফাইন্ড জায়গায় থাকেন তাহলে এটার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, কিন্তু সার্কুলেটিং এয়ারের মধ্যে এটা কম থাকবে, তবে হওয়ার কথা। এখন এইটা নিয়ে আমাদের কিন্তু সুস্পষ্ট কোনো স্টাডি নাই যে রেফারেন্স যে এটা এইভাবে, এগুলি স্টাডি করা হয় না। ইভেন
আমরা যে ভ্যাকসিনের কথা বলি, যে ভ্যাকসিনের উপর এত ডিপেন্ড করতেছে, এগুলো নিয়েও আমাদের সেরো সার্ভিলেন্স বাংলাদেশি পপুলেশনে নাই, যে এটা কতদিন অ্যান্টিবডি থাকবে, কদিন পরে অ্যান্টিবডি চলে যাবে, এগুলি নিয়েও আমাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা নাই। তবে যদিও কিছু কিছু গবেষণা এখন বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। তবে যে জিনিসটা এখন একটাই করণীয়, যে আপনি ভ্যাকসিনের চাইতে আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করবেন, এবং সেটা সহজ, অল্প খরচে সম্ভব, আপনার ইচ্ছাই সেখানে যথেষ্ট। সেখানে আপনি যদি একটা মাস্ক ইউজ করেন, স্যানিটাইজেশন করেন, একটা ইয়ে করেন, ডিস্টেন্সিং মেনটেন করেন, তাহলে অনেকাংশেই আপনি নিরাপদ থাকবেন। না, কিন্তু এটা ব্যক্তি পর্যায়ে করলাম, কিন্তু বাকি যে জিনিসগুলো হচ্ছে, ধরেন এখন অনেক সোশ্যাল মানে গ্যাদারিং হচ্ছে, বিয়ে, আদার্স অনুষ্ঠান, এই সোশ্যাল গ্যাদারিংগুলো তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি গ্যাস সংখ্যা হাফ করেন, আপনি যে কোনো ইয়াতে বা সীমিত সংখ্যক লোককে ইনভাইট করেন, একটা সার্টেন নাম্বার অফ পিপল, বেশিক্ষণ আপনারা থাকবেন না, এবং আপনারা আক্রান্ত হলে সাথে সাথে স্ক্রিনিংয়ে যান, RT-PCR করেন, দেখেন যে কী অবস্থা, কারণ যদি হয় তাহলে উনি ছড়াতে থাকবে। সিমটমসগুলি দেখেন, দেখে 5 দিন পরেই আপনারা স্ক্রিনিং করতে যান, তারপরে যদি হয় বা আইডেন্টিফাইড হয় তাহলে আপনি কোয়ারেন্টাইনে যান। তো অ্যাকচুয়ালি নিয়ে খুব কনক্রিট কোনো গবেষণা, কারণ এই জিনিসটা রোগটাই তো নতুন, কোভিড নিয়ে খুব অথেন্টিক খুব গবেষণা এখন পর্যন্ত আমাদের তেমন একটা নাই। তবে যতটুকু আমরা মোকাবেলা করতে পেরেছি, এই যে একটু আগে বলা হচ্ছিল যে ভ্যাকসিন ডেভেলপ করতেই থাকবে, ইটস এ কাইন্ড অফ বিজনেস। এখানে পলিটিক্সের সাথে বিজনেস এবং এথিক্স সব কিছু একসাথে ইন্টারমিঙ্গেল হয়ে গেছে। এখানে আপনি আলাদা করতে পারবেন না। এখানে জায়ান্ট যে ফার্মাসিউটিক্যালসগুলি আছে তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসাও করে ফেলতেছে একই সাথে। তো এখন ব্যক্তিগত ইমিউনিটি, ব্যক্তিগত সচেতনতা এবং সরকারি যে সহযোগিতা, এগুলি কাজে লাগিয়ে এটাকে যতদূর সম্ভব দূরে রাখতে পারা যাবে। আর দ্যার ইজ এ ফেইট ফ্যাক্টর, যেটা আপনি কখনো ইউ ক্যানট। দেখেন কানাডার মতো জায়গায় এখন তো উইন টুইন কিছুই না, 80% এখন কারফিউ দিতে তারা বাধ্য হয়েছে। হ্যাঁ, তো ওখানে সমস্ত লোক সচেতন। তারপরেও সো নেচারের কতগুলি ব্যাপার আছে, ইউ জাস্ট ক্যানট ডিকটেট নেচার যে এইভাবে চলতে হবে, ভাইরাসকে তো বলা যাবে না। তো সো দ্যাট এটার সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে ধীরে ধীরে, এবং সেই পলিসিগুলি আমাদেরকে যদি আমরা যত সহজে বুঝতে পারবো তত, কারণ একজন আক্রান্ত হওয়া মানে তার পরিবারের সবাই আক্রান্ত হওয়া, এবং ওই যে একটু আগে বলতেছিলেন গুচ্ছ থেকে ব্যাপকভাবে ছড়ায় যাবে। আর আমাদের এখানে তো যেহেতু আমাদের ট্রেসিং করা সম্ভব না, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলা আমাদের ব্যক্তিগত সচেতনতাই পারে একমাত্র এগুলি থেকে দূরে রাখতে। জি, আমার মনে হয় একদম শেষের দিকে আছি। ডক্টর মুস্তানজিদ, আপনার কাছ থেকে একটা ছোট্ট করে একটু শুনে শেষ করতে চাই। অ্যাকচুয়ালি আমাদের সেরো সার্ভেলেন্স যদিও আমাদের নাই সেই রকম সুযোগ, কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া যে সকল মানুষ সেকেন্ড টাইম করোনায় আক্রান্ত হয়েছে বা ফার্স্ট টাইম করোনায় আক্রান্ত হয়েছে, তাদের ভিতরে কিন্তু দেখা গেছে, তাদের ভিতরে কিন্তু মানে তাদের যে মানে মরবিডিটি বা তার যে সংক্রমণ হয়ে যে অসুস্থ হয়ে যাওয়া, তারা হসপিটালাইজ হয়ে যাওয়া, এদের কিন্তু কম। এই গ্রুপের কিন্তু এটা সেরো সার্ভিলেন্স ছাড়াই ক্লিনিক্যালি অবজারভেশন থেকে আমরা পেয়েছি যে তারা কিন্তু আক্রান্ত হলেও তাদের মর্টালিটি, তারা মারা গিয়েছেন কম, এবং তারা মারাত্মক অসুস্থ হয়েছে কম। এবং আমি নিজেই সেখানে, আমি গত সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার করোনা হলো, এবং আমি আমার অনেক মরবিডিটি থাকার পরেও আমি নিজে অনেকটাই ভালো থাকলাম। সেটা আমি ভ্যাকসিন 2টো ডোজ নিয়েছিলাম, আমি মনে করি ওইটাই একটা কারণ, এবং বিজ্ঞান ভিত্তিকও সেটাই এক্সপ্লেন করা যায়, তাছাড়া কোনোভাবে এক্সপ্লেন করা যায় না। এটা একটা। আর একটি কথা আমি ওনার সাথে খুবই একমত, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এই পরিবেশের ভিতরে, আমরা যেমন আর্থসামাজিকভাবে একটা দেশ যেখানে মানুষের প্রচুর মানুষ, আমাদের পপুলেশন, আমাদের যে সেলিব্রেশন, সেলিব্রিটি বলি আমরা, আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে এটা অ্যাভয়েড করে মানুষের জীবন চলে না, এরকম একটা অবস্থা। এমনকি ধরেন যে সুন্নতে খাতনা, যে সেখানেও মানে আমরা পারি না, মানে আমরা তো একটা উৎসব মুখর মানে জাতি বলবো, উৎসব প্রিয় জাতি, সেটা কিন্তু আচ্ছা একদম শেষের দিকে আছি, একটু শুনি। আপনি বলছিলেন ডক্টর শেখর, কিন্তু আমরা কিন্তু এখন দেখছি গ্রামে গঞ্জে কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, 5ই জানুয়ারি হচ্ছে, তার পরবর্তী আরো আছে, সবকিছু মিলে আপনার শেষ কথা। গ্রামে গঞ্জে যখন কোভিডের একদম পিক আওয়ার যাচ্ছিল, যখন একদম স্পাইকিং হাই, তখনও কিন্তু গ্রামে গঞ্জের মধ্যে একদমই সচেতনতা ছিল না, এবং তারা ভালোই ছিল। এবং যত মরবিডিটি দেখা গিয়েছে এগুলো কিন্তু শহর কেন্দ্রিক, মূলত ঢাকা শহরে এবং আশেপাশে বড় সিটিগুলিতে। গ্রামের রিলেটিভলি কম আপনি যদি কম্পেয়ার করেন, এবং সেখানে আক্রান্তের সংখ্যা অনেক কম। এবং এই যে ইউনিয়ন পরিষদ, আপনি কয়টা কেস আছে যে এরকম রিপোর্টেড হয়েছে, আপনি দেখবেন ঢাকায় ইভেন আপনি বস্তিগুলোতে যখন আপনার সার্ভে করা হয়েছে তখন দেখা গেছে তারা কোয়াইট হেলদি। হ্যাঁ, এরকম আগেও এরকম দেখা গিয়েছে যে বস্তির বাচ্চাদেরকে
দেখা গেছে তাদের গলার মধ্যে যক্ষার জীবাণু আছে কিন্তু সেটা এক্সপ্রেসড হচ্ছে না, কিন্তু সেই বাচ্চাটাই যখন আবার তার মার সাথে আসতেছে কোনো বাসায় কাজ করার জন্য, সেই ওই বাচ্চাটা family আবার থেকে ওই আক্রান্ত হয়ে ফ্যামিলি গেছে। যক্ষায় আক্রান্ত তার হচ্ছে। হয়তো ইমিউন পাওয়ার বেশি। আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে গেছে তারা। তো এই ধরনের একটা ব্যাপার হয়েছে যে আমাদের এখানে কতটুকু পপুলেশন রেজিস্ট্যান্ট হয়ে আছে অলরেডি, উই ডু নট হ্যাভ দ্যাট ডাটা। তবে হ্যাঁ, ডাক্তার সাহেব যেটা বললেন যে হ্যাঁ, ভ্যাকসিন দিলে মরবিডিটিটা মানে থাকা সত্ত্বেও হসপিটালাইজেশনের রেটটা অনেক কম। সো ইটস বেটার টু টেক দ্য ভ্যাকসিন ইফ ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। জি, আমার মনে হয় ডক্টর শহীদ সাইদ আপনার কাছে একটু যেতে পারলে ভালো হতো, কিন্তু আজকে একদমই সময় নাই। আরেকদিন আমরা আশা করি আপনার শেষ কথা শুনবো। আর ডক্টর শহীদ সাইদ, ডক্টর মুস্তানজিদ এবং প্রফেসর ডক্টর শেখর, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।